প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর OHCHR। গত 12 ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে বাংলাদেশে 2024 সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিশেষ পদক্ষেপ পুনঃপ্রবর্তনের ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। OHCHR মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন সহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়া দপ্তরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রকৌশলীর অনিয়মের কারণে রোগ নির্ণয়ে অচলাবস্থা। নষ্ট যন্ত্র দেখিয়ে নতুন যন্ত্র ক্রয়, অর্ধকোটি টাকার সফটওয়্যার চুরি, মেরামতযোগ্য যন্ত্র ফেলে রাখা সহ বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপসহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামানের বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে অপরাধ করেও প্রভাবশালীদের নিয়ে হাসপাতালের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন তিনি। একের পর এক অনিয়মের লিখিত অভিযোগ ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখেনি, নেওয়া হয়নি ব্যবস্থা। ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছেন এই প্রকৌশলী। তার বাধায় ঠিকমতো কাজ করতে পারছেন না হাসপাতালের 4 টেকনিশিয়ান। অনিয়মের বাধা হওয়ায় প্রতিনিয়ত তাদের হয়রানি ও নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৌহিদের বিরুদ্ধে। এ নিয়ে একাধিকবার লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা, তবে মেলেনি প্রতিকার। ডিআইজি মিলনের নেতৃত্বে 13 জামায়াত কর্মী হত্যা। দেশের বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হামিদুল আলম মিলন। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের সময় বিরোধী নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে অবৈধ পয়সা উপার্জনই ছিল তার মূল নেশা। এসব টাকায় বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছে বিশাল অর্থবিত্ত। তার প্রভাবকে কাজে লাগিয়ে চাল চুলোহীন পরিবারের সদস্যদের নামেও এখন অঢেল সম্পদ। এসব সম্পদের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক, কিন্তু সেই তদন্ত এখনো আলোর মুখ দেখেনি। 20তম BCS এর এই পুলিশ কর্মকর্তা ছাত্রলীগ করায় বিএনপি সরকারের আমলে চাকরি হারান। পরে চাকরি ফিরে পেয়ে দুর্দান্ত প্রতাপশালী বনে যান। আওয়ামী লীগের প্রিয়ভাজন হওয়ায় বড় বড় জেলায় এসপি থেকে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয় তাকে। 2 যুগের চাকরি জীবনে কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। নিজের নাম ছাড়াও স্ত্রী, নিকটাত্মীয়দের নামে বিপুল সম্পদ গড়েছেন তিনি। তার ও স্ত্রী পুত্রের নামে দুদক সহ থানায় একাধিক মামলা তদন্তাধীন। ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2.45 লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। রোববার রাজধানী সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদে গত 27 ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে তার বাসা থেকে 2.45 লাখ টাকা উদ্ধার করা হয়। সাইফুল আলমকে গত 13 জানুয়ারি গ্রেফতার করা হয়। সাইফুলকে 2020 সালের 24 ফেব্রুয়ারি ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আন্তর্জাতিক খবর। মেয়াদ বাড়াতে আমেরিকার প্রস্তাবে সমর্থন ইসরায়েলের। গাজায় রমজান ও পাসওভার উপলক্ষে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব করেছে আমেরিকা। আমেরিকার এই প্রস্তাবে সমর্থন দিয়েছে ইসরায়েল। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, প্রকৃত পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বদলে এ ধরনের প্রস্তাব অগ্রহণযোগ্য। এর আগে শনিবার গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়। গত 19 জানুয়ারি 42 দিনের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর হয়। অস্থায়ী এই যুদ্ধবিরতি শেষ হওয়ার মুখে শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে 2
দুই পক্ষের মধ্যে নতুন আলোচনা শুরু হয়। আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকরের পরিকল্পনা ছিল। এদিকে কায়রোতে আলোচনায় আমেরিকার দূত স্টিভ উইটকফ প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেন। শনিবার আমেরিকান দূতের প্রস্তাবে সমর্থনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতি দেয়া হয়। সবশেষে খেলার খবর। গুলশানের স্পন্সর কাম মোহামেডানের অধিনায়ক তামিম বলছেন, সমস্যা নেই। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শুরুর আগে অনেক বেশি আলোচনায় প্রথম বিভাগ থেকে উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাব। তাদের নিয়ে আলোচনার মূল কারণ ক্লাবটির মালিকানায় আছেন তামিম ইকবাল। ডিপিএল মাঠে গড়ানোর আগের দিন তামিম জানিয়ে দিলেন তিনি এই ক্লাবের মালিক নন, শুধু স্পন্সর করেছেন। তবে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার মালিক হলেও অবশ্য কোনো সমস্যা ছিল না। এবারের ডিপিএলে ঐতিহ্যবাহী মোহামেডানকে নেতৃত্ব দেবেন বলেই স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে এসেছে। বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে যৌথ মালিকানায় গুলশান ক্রিকেট ক্লাব কিনে নিয়েছেন তামিম ইকবাল। মূলত আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে থেকেই বিভিন্ন সময়ে তামিম আভাস দেন ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করবেন। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।